সম্প্রতি একটা আলোচনা চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। সেই আলোচনা হচ্ছে প্রফেসর ইউনূসের যারা উপদেষ্টা পরিষদের সদস্য এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের দেশ ত্যাগের ব্যাপারে সরকার কি ভেতরে ভেতরে কিছু ভাবছে, কিংবা তাদের ইচ্ছা করলেই দেশের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা কি নেই, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। সম্প্রতি আমরা একটা ঘটনা দেখেছি অলরেডি। নেপালের নির্বাচনের সময় আদিলুর রহমান, তিনি অধিকারের যিনি প্রধান, যিনি উপদেষ্টা ছিলেন, আদিলুর রহমান নেপালে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে যাবেন। বিমানবন্দরে তাকে অন্তত 6 ঘন্টা আটকে রাখা হয়েছিল। এরপরে যে কোনোভাবেই হোক তিনি মেকানিজম করে দেশের বাইরে যেতে পেরেছিলেন। সামান্য নেপালের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার সময় তার এই অবস্থা হয়েছিল। তারপর থেকেই আলোচনাটা উকি দিচ্ছে বারবার যে প্রফেসর ইউনূস তার বেলাতে হয়তো খুব স্বাভাবিকভাবেই এই সময়ে এসএসএফ নিরাপত্তা থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটবে না, কারণ তিনি এরই মাঝে বিদেশ সফর করেছেন। কিন্তু তার উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এদিকে মোস্তফা সরোয়ার ফারুকী, কখনো কখনো শোনা যাচ্ছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, কারণ ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে আবার এরকম অভিযোগও রয়েছে 1/11-এর সময় তিনি নির্বাচন কমিশনের অন্যতম একটা নীতি নির্ধারণী দায়িত্বে ছিলেন। নির্বাচন কমিশনার হয়ে, প্রধান নির্বাচন কমিশনার না হয়েও তিনি নানা ধরনের কলকাঠি নেড়েছেন। বিএনপি ভাঙার যে প্ল্যান, সেই প্ল্যানের সঙ্গে তাকে অনেকে জড়িত করার চেষ্টা করে। সেই কারণে তার ওপরে বর্তমান সরকারের খুব একটা সুদৃষ্টি নেই, এই আলোচনা চতুর্দিকে আমরা শুনছি। সত্যি কি সরকার এই ধরনের আলোচনা ভেতরে ভেতরে করছে যে উপদেষ্টাদের কাউকে কাউকে বিদেশে যেতে দেয়া হবে না, যখন তাদের নামে বিস্তর দুর্নীতির খবর আসছে, দুদকে অভিযোগ জমা হচ্ছে, আদালতে মামলা হচ্ছে, রিট হচ্ছে? সম্প্রতি ইউনূস সরকারের বৈধতা চ্যালেঞ্জ এবং দুর্নীতি অনুসন্ধানের স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে আদালতে রিট করা হয়েছে এবং এটা নিয়ে সারা দেশের মানুষ তাদের বিচারের দাবিতে এক ধরনের ঐক্যবদ্ধ হচ্ছে। এরকম একটা রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠে সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে প্রফেসর ইউনূস সরকারের ভয়ঙ্কর দুর্নীতির সব চিত্র উঠে এসেছে। এই ব্যাপারগুলো নতুন করে ভাবাচ্ছে যে সত্যিই প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়ার ব্যাপার অঘোষিতভাবে হয়ে গিয়েছে কিনা। চলুন একটু আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে যে রিট হলো, কিংবা কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন কি বলছে, সরকারের ভাবনার মধ্যে এগুলো আছে কিনা একটু বিশ্লেষণ করে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে প্রফেসর ইউনূসের বিতর্কিত কয়েকজন উপদেষ্টা, তাদের কর্মকাণ্ড নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন ওঠার ভিত্তিতেই আদালতে রিট হয়েছে, গণমাধ্যমে একের পর এক রিপোর্ট হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। সম্প্রতি আদালতে যে রিট হয়েছে সেই সংবাদটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। বৈধতা চ্যালেঞ্জ করে যখন রিট হয়েছে তখন এই রিটে আবার এটাও চাওয়া হয়েছে যে তাদের শাসন আমলের দুর্নীতি তদন্তে একটা স্বাধীন কমিশন গঠন করা হোক। সেই রিপোর্ট করেছেন যে মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মুসলিম লীগের নেতা প্রধান, তিনি এই রিটটা করেছেন। সেখানে বলা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকালের মধ্যে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে যে সকল নীতি, সিদ্ধান্ত ও চুক্তি গ্রহণ করা হয়েছে সেগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি খতিয়ে দেখা প্রয়োজন, এটা বলা হয়েছে এই রিটে। একই সঙ্গে ওই সময়ে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রম ও সুপারিশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই রিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে
কিনা তা অনুসন্ধানের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। মহসিন রশিদ যখন এই রিটটি করেছেন তখন আমরা দেখছি যে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে ভয়াবহ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সম্প্রতি দুইটা পত্রিকায় 2 দিন এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, 2 দিন না 3-4 দিন ব্যাপী এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে উদ্ধৃত করে কালের কণ্ঠ নিউজ করেছে, কালের কণ্ঠ আলাদা নিউজ করেছে। সেই নিউজের একটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। সেখানে এই নিউজে দাবি করা হয়েছিল, দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক। এই রিপোর্ট যখন প্রকাশিত হয়েছিল পত্রিকায়, তারপরেই আমরা দেখলাম যে 2 দিন আগে সেই রিটটা করা হয়েছে আদালতে স্বাধীন কমিশন গঠনের এবং প্রফেসর ইউনূসের সকল কাজের বৈধতা প্রশ্ন তুলে বৈধতা প্রশ্নবিদ্ধ এই অভিযোগ তুলে রিটটা করা হয়েছে। এবং মহসিন রশিদ জানিয়েছেন খুব শিগগিরই এই রিটের ব্যাপারে শুনানি যেন হয় সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। কালের কণ্ঠ বলেছিল যে আসিফ নজরুল ওরফে নজরুল, মূলত এই রিপোর্টটা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বেশ কিছু উপদেষ্টার ব্যাপারে অভিযোগ রয়েছে নানা সময়ে। সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠে। এবং কালের কণ্ঠে এই প্রতিবেদনটাতে স্পেসিফিক আসিফ নজরুলের যে সকল ঘটনা, সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। আসিফ নজরুলের বলা হয়েছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আইন বিভাগে চাকরি নিয়েছেন, শিক্ষকতার চাকরি, সেখানে সেই বছরে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তাকে নিয়োগ না দিয়ে এই নিয়োগ জালিয়াতি করে আসিফ নজরুলকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই ঘটনা বলা হয়েছে। আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন, সেখানে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে বিট্রে করেছেন। তার ওস্তাদ সাংবাদিকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একসময়। সাংবাদিকতায় তার অন্যতম বড় ওস্তাদ হচ্ছে শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরকে তিনি আইন উপদেষ্টা থাকাকালীন এই বয়োবৃদ্ধ মানুষকে তিনি জেলে রেখেছেন, এরকম অভিযোগ রয়েছে। শাহরিয়ার কবিরকে দিয়ে তিনি বিচিত্রাতে চাকরি নিয়েছেন, এরকম অভিযোগ উঠেছে। তারপরে এই ব্যাপারগুলো তিনি এই রিপোর্টে বলা হচ্ছে যে যখন যাকে প্রয়োজন তাকে সেইভাবে ব্যবহার করেছেন এবং ব্যবহার করে পরবর্তীতে সুযোগ সুবিধা অনুযায়ী সেখানে পল্টি দিয়েছেন। একটা সময় আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন, কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর, সেগুলো পড়ে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে মুখে ফেনা তুলেছেন টকশোতে। এই ঘটনাগুলো ঘটিয়েছেন এবং পরবর্তীতে সুযোগ বুঝে বিএনপি যখন এখন ক্ষমতায় এসেছে তখন খালেদা জিয়ার স্তুতিগাথা গাইছেন, অর্থাৎ তিনি সবসময়ই সুযোগ সন্ধানী। তার ব্যাপারে বলা হয়েছে যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে এদেশে চাকরি করছে, সেরকম মিথ্যা অভিযোগ তুলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি আইন উপদেষ্টা থাকাকালীন তার অধীনে মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। বিভিন্ন সেক্টরে এই দুর্নীতি, পদায়ন, বাণিজ্য, চাকরি থেকে বরখাস্ত করা, নতুন চাকরি, সাব রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। একজন স্পেসিফিক সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তার উদাহরণ এখানে এসেছে যে তাকে কিভাবে কয়েকদিনের ব্যবধানে 3 থেকে 4 একজন নারীকে কিভাবে বদলির পর বদলি করে হেনস্থা করা হয়েছে তার কথা না শোনার কারণে। এরকম ভয়ঙ্কর সব তথ্য এই রিপোর্টে তুলে ধরে বলা হয়েছে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে এবং উপদেষ্টাদের বিরুদ্ধে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আদিলুর রহমান, এই উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, প্রফেসর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তিনি একজন দুর্নীতিবাজের শত শত কোটি টাকার দুর্নীতির ব্যাপার সুরাহা করে তাকে দিয়ে একটা নতুন পত্রিকা চালু করিয়েছেন এবং সেই পত্রিকায় সরকারের চাকরি যাওয়ার সাথে সাথে নিজেকে সম্পাদক হিসেবে আবির্ভূত করিয়েছেন নিজেকে। এই ব্যাপারগুলো উঠে এসেছে নানাভাবে গণমাধ্যমে এবং এই ব্যাপারগুলো তুলে ধরেই এই পত্রিকাগুলো দাবি করেছিল, এ মাসের শুরু থেকে এই রিপোর্টগুলো হচ্ছিল এবং দাবি করা হচ্ছিল যে দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন হওয়া। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখলাম যে অ্যাডভোকেট মহসিন রশিদ
তিনি হাইকোর্টে রিট করলেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করার জন্য, এই দুর্নীতি মানে তদন্তের জন্য। রিট যখন করা হলো তখন চতুর্দিকে আলোচনা ছড়িয়ে গেছে এবং আলোচনা ছড়িয়ে দেয়া হচ্ছে, বিশেষ করে আদিলুর রহমানের বিমানবন্দরে আটকে দেওয়ার যে ঘটনাটা, বেশ কয়েক ঘন্টা আটকে থাকার ঘটনাটাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে যে সরকার ভেতরে ভেতরে বেশ কিছু উপদেষ্টা তারা যেন বিদেশে যেতে নির্বিঘ্নে না পারেন সেই ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে। আমি জানি না সরকারের ভেতরে এরকম ভাবনা চিন্তা হচ্ছে কিনা, তবে এই উপদেষ্টারা যে বড় ধরনের বিপাকে পড়েছেন এবং তারা যে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই, এটা বিভিন্ন ধরনের এই খবরাখবরে এগুলো বোঝা যাচ্ছে। মানে এই আসিফ নজরুলের এই ব্যাপারে একটা ব্যাপার নতুন করে মনে পড়লো, সেটা হচ্ছে যে তার যে ব্যক্তিগত জীবন, তিনি আগে একটা বিয়ে করেছিলেন, সেখান থেকে মানে তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ হয়ে যাওয়ার জন্য তিনি আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। তারপরে রোকেয়া প্রাচীকে বিয়ে করার পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন রোকেয়া প্রাচীকে বাদ দিয়ে দিলেন। তারপরে হুমায়ুন আহমেদের মেয়ে যিনি বিবাহিতা ছিলেন তাকে বিয়ে করলেন, শিলা আহমেদকে বিয়ে করলেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও কি হয়েছে সেরকম অনেক কিছু পত্রিকায় তুলে ধরা হয়েছে এবং পত্রিকার এই রিপোর্টগুলো অনেক ক্ষেত্রে আমার মানে একেবারে অনেস্টলি যদি বলি, অনেক ক্ষেত্রে মনে হয় বিশেষ করে আসিফ নজরুলের মানে এত বেশি তথ্য পত্রিকাগুলো লেখা শুরু করেছে, অনেক ক্ষেত্রেই মনে হয় যে কিছু কিছু গণমাধ্যম এবং সাংবাদিকদের এই উপদেষ্টারা এত বেশি খেপিয়ে দিয়েছেন তাদের 1.5 বছরে যে যেগুলো খবরের মানে বিষয়বস্তু হওয়ার কথা নয় সেগুলোও খবরের বিষয়বস্তু করে এই বিশেষ করে আসিফ নজরুল সব থেকে বেশি সমালোচিত হয়েছেন এই 1.5 বছরে। প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুল এই দুজন সব থেকে বেশি সমালোচিত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে এহেন কোনো কথা নেই যেগুলো আমরা পত্রিকাতে পড়ছি না। কিন্তু প্রশ্ন ওইটাই যে আসিফ নজরুল কিংবা রিজওয়ানা হাসান কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএস মোয়াজ্জেম তাকে কিন্তু আবারও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঝখানে সেটা তুলে নেওয়া হয়েছিল কিন্তু আবারও দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে মোয়াজ্জেম কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতির অন্যতম বড় হ্যান্ডস হিসেবে কাজ করেছেন বলে অনেকেই ওই 1.5 বছরে কিংবা এখনও অভিযোগ করার চেষ্টা করেন, যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত নয়। দুদকে একগাদা অভিযোগ জমা হয়েছে, এই তথ্যগুলো শুধু আমরা জানি। ভেতরে ভেতরে কি হচ্ছে আসলে, দর্শক আপনার কাছে কি মনে হয়? ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতায় থাকা অবস্থায় মানুষ ভুলে যায় হিতাহিত জ্ঞান। ক্ষমতায় থাকা অবস্থায় যেমন শেখ হাসিনা সরকার অনেক কিছু করেছে যেগুলোর প্রচণ্ড সমালোচনা এখন হচ্ছে, তার চাইতে 1000 গুণ বেশি কর্মকাণ্ড করে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতাকে এমনভাবে কলঙ্কিত করেছিলেন, মানে এখন মনে হচ্ছে ক্ষমতায় থেকে যাওয়ার পরে এখন বোধহয় তারা টের পাচ্ছেন যে ক্ষমতা হারালে কি অবস্থা হয় এবং ক্ষমতা হারালে মানুষ কিভাবে তাদের বিরুদ্ধে লাগে, যেমনটা ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল প্রফেসর ইউনূস সরকার। দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।